নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ ইংরাজি 19শে জুলাই 2024 শুক্রবার ঠিক সন্ধে 6টায় দেখছেন কোটা সংরক্ষণ নিয়ে উত্তাল বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। বাংলাদেশের অনলাইন দৈনিক প্রথম আলো পত্রিকার কলাম মতামত বিভাগে 18ই জুলাই 2024 তারিখ বৃহস্পতিবার প্রকাশিত আমিনুল ইসলামের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের এই লাখো কোটি মানুষকে এখন কি জবাব দেবেন আপনারা। চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক। আমিনুল ইসলাম লিখেছেন, দেশের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে আসছেন। জগতের বেশিরভাগ দেশেই অনগ্রসর মানুষদের এগিয়ে নেওয়ার জন্য কোটার ব্যবস্থা আছে, কিন্তু সেটা আছে সহনীয় একটা পর্যায়ে, সেখানে মেধারও মূল্যায়ন হয়। বাংলাদেশের শিক্ষার্থীরা ঠিক সেই জায়গাটাতেই আন্দোলনটা করছেন। তারা কোটা বাতিল নয়, কোটা সংস্কারের কথা বলছেন, যাতে মেধার সঠিক প্রয়োগ তারা করতে পারেন চাকরির ক্ষেত্রে। তাদের হয়তো মনে হয়েছে যে চাকরির ক্ষেত্রে এক ধরনের বৈষম্য বিরাজ করছে, যে বৈষম্যের কারণে তারা হয়তো মেধার ভিত্তিতে চাকরিটা পাচ্ছেন না। এটাই বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনকারীদের মনে হয়েছে। কোটা নিয়ে 2018 সালে একবার আন্দোলন হয়েছিল বাংলাদেশে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের দাবি মেনেও নিয়েছিল। এরপর আদালতের একটা সিদ্ধান্তের কারণে বর্তমান পরিস্থিতির উদ্ভব। যদিও বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন যে তারাও নাকি কোটা সংস্কারের পক্ষেই রয়েছেন, কিন্তু আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে সরকার, মানে বাংলাদেশ সরকার, এই বিষয়ে আদৌ আন্তরিক কি না। এই সন্দেহটা, এই সংশয়টা শিক্ষার্থীদের তৈরি হয়েছে। এই কারণে দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবে, এমনটা আশা করাই যায়। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে উল্টে আন্দোলনকেই দমন করার এক ধরনের হার্ড লাইনে চলে গেল। সরকারের অনুগত ছাত্রবাহিনী এবং পুলিশ বাহিনী মিলে ছাত্রদের উপর হামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে পুরো দেশবাসী লাইভে দেখলো যে পুলিশের গুলিতে কিভাবে একজন ছাত্র মারা গেল। এছাড়াও বেশ কয়েকজন মারা গিয়েছেন, অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ আন্দোলনকারীদের, শিক্ষার্থীদের আশ্বস্ত করতে পারেনি। ফলে আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন। 18ই জুলাই অর্থাৎ গতকাল বৃহস্পতিবার তারা কমপ্লিট শাটডাউন, মানে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানীর বেশ কয়েকটা এলাকা সহ গোটা দেশ জুড়ে অনেক জায়গায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে, অনেকে আহত হয়েছেন। 6-7 জন নিহতের ঘটনারও খবর পাচ্ছি আমরা। এর আগে 16ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নামের যে ছেলেটাকে গুলি করে মারা হলো, তিনি হয়তো স্বাধীন দেশের পুলিশ বাহিনীকে বিশ্বাস করেছিলেন, তাই হয়তো বুক পেতে দাঁড়িয়ে অধিকার আদায়ের আন্দোলনে সবার সামনে ছিলেন। কিন্তু তার বুকটা ঝাঁঝরা করে দিল একটা স্বাধীন দেশের পুলিশ, স্বাধীন বাংলাদেশের পুলিশ। গুলিগুলো যেন সাইদের বুক নয়, এসে লেগেছে দেশের অর্থাৎ বাংলাদেশের লাখো কোটি শিক্ষার্থী এবং অভিভাবকের বুকে। এই লাখো কোটি মানুষকে এখন কি জবাব দেবেন আপনারা? কেন সাইদের বুক এইভাবে ঝাঁঝরা করা হলো? তার অপরাধটা কি ছিল? কি বলবেন আপনারা? তিনি তো নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছিলেন, তিনি তো কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছিলেন না। বাংলাদেশের শত কোটি টাকা মেরে দিয়ে এনবিআর এর মতিউর রহমান বুক চিতিয়ে
এই জনপদেই ঘুরে বেড়াচ্ছেন। না তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, আর না তাকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে, তাকে গুলি করা তো দূরস্থ। বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস করে কোটিপতি বনে যাওয়া আবেদ আলীরা এই জনপদেই নিঃশ্বাস নিচ্ছেন। তাদের সন্তানেরা নিজেদের দানবীর, নিজেদের জনদরদি প্রচার করে বেড়াচ্ছেন। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির এই দেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে আরাম আয়েশে জীবন যাপন করছেন। এরা হয়তো দূর থেকে আবু সাইদকে দেখে উপহাস করে বলছেন, বিদ্রুপ করে বলছেন, দেখলে তো, তোমাকেই মরতে হয়েছে, তোমাদের মতোই শিক্ষার্থীদের মরতে হবে, আমরা তো দিব্যি আরাম আয়েশে জীবন কাটিয়ে দিচ্ছি, আমাদের কিচ্ছু করা যাবে না। গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আবু সাইদ পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন, ক্লাস 8-এও বৃত্তি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে পড়াশোনা করছিলেন। এই মেধাবী ছাত্রকে নিশ্চয়ই চাকরি পেতে খুব বেশি বেগ পেতে হতো না। এরপরও কিন্তু তিনি আন্দোলনে গিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে। তিনি নিজের জন্য তো শুধু আন্দোলনে যাননি। আবু সাইদের বুক হয়তো ঝাঁঝরা করে দেয়া হয়েছে, কিন্তু কোটি কোটি মানুষের বুকে যে ক্ষোভের জন্ম হয়েছে, সেই ক্ষোভ কি আপনারা দমন করতে পারবেন? ক্যাম্পাসে পুলিশ বিজিবি নামিয়ে ছাত্রদের মনে যে ক্ষোভের জন্ম হয়েছে, সেই ক্ষোভ কি দূর করতে পারবেন? ইতিহাস থেকে আপনারা কি কোনো শিক্ষা নেননি? পাকিস্তানি আর্মি কি পেরেছিল? এরশাদ কি পেরেছিল? সমস্যা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। ক্ষমতার দম্ভ আপনাদের অন্ধ বানিয়ে ফেলেছে। প্রজন্মের ভাষা আপনারা বুঝতে পারছেন না। এই ছেলে মেয়েগুলো এক সময় বড় হবে, দেশের বড় বড় জায়গায় দায়িত্বপ্রাপ্ত হবে। তারা কি এক জীবনে এই ঘটনা ভুলতে পারবে? কখনো পারবে না। তারা কি আদৌ পারবে আপনাদের আর বিশ্বাস করতে? কখনো না, হতেই পারে না। তারা আর বিশ্বাস করবে না আপনাদের। সাহিত্য বিশ্বাস করে বুক পেতে দিয়েছিলেন, সেই বিশ্বাসের বলি হতে হয়েছে তাকে। এরপর আর কেউ আপনাদের বিশ্বাস করতে চাইবে? কি মনে হয় আপনাদের? কি করে আপনারা একটা পুরো প্রজন্মের বিশ্বাস ফিরিয়ে আনবেন? চিন্তা করেছেন? পুলিশ নামিয়ে দিয়ে ছাত্র হত্যা করার যে জঘন্যতম অপরাধ আপনারা এর মধ্যেই করে বসেছেন, সেই অপরাধের দায় একদিন না একদিন আপনাদেরকেই মেটাতে হবে, আপনাদেরই মেটাতে হবে। এই দায় থেকে আপনারা কোনো দিনও মুক্তি পাবেন না। এই অপরাধ আপনাদের প্রতিনিয়ত কুরে কুরে খাবে। বাংলাদেশের প্রজন্ম দেখছে এই দেশে মতিউর, এই দেশে আবেদ আলী এবং এই দেশে বেনজিরদের অভয়ারণ্য, যেখানে সাহিত্যের মতো বীরদের মরতে হয়। এই প্রজন্মই হয়তো একদিন সিদ্ধান্ত নেবে এই দেশ কি বীরদের হবে নাকি মতিউর, আবেদ আলী এবং বেনজিরদের মতো কাপুরুষদের হবে। লিখেছেন ডক্টর আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, এস্তোনিয়ান এন্টারপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন ঘটনা সহ বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক মতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো আমাদের ফেসবুকের ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। আমাদের ক্ষেত্রেই এটা হচ্ছে। ফলে বেশিরভাগ ফেসবুকের দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন,
নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরেজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।